শুনুন, আপনি সুজনকে ধরিয়ে দিয়ে অপরাধ কিছু করেননি, এতে জনগণ খুশি হবে। আপনি একজন অপরাধীকে ধরিয়ে দিয়েছেন, নিজের প্রিয় লোককেও অপরাধের জন্য ক্ষমা করেননি। এটা কতটা সম্মানের ভাবতে পারছেন? এই পর্যায়ে স্পর্শীর দিকে তাকালো পরশ, মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলল, সুজন সহ বাকি দুজন গ্রেফতার হয়েছে শুনতেই হৃদয়টা যেন পুনরায় সতেজ হয়ে উঠল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মধ্যে এতক্ষণ যে মলিনতা ছিল সেটা যেন হারিয়ে গেল নিমেষেই। নিজে থেকেই পরশের কাছে গিয়ে বসলো, কাঁধে মাথা হেলিয়ে দিয়ে শব্দহীন হাসলো, এক হাত জড়িয়ে ধরে বসে রইল ওভাবেই। এই এত আনন্দ, এত উৎফুল্লতা কিছুই চোখ এড়ালো না পরশের। সব দেখেও নিস্তেজ হয়ে ঢেউয়ের দিকে তাকিয়ে রইল। হুট করেই মাথা জাগালো স্পর্শী, উত্তেজনা চাপিয়ে বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলুন না, আপনি তো চেয়েছিলেন সুজনকে বাঁচাতে, তাহলে হুট করে আবার ধরিয়ে দিলেন কার জন্য? পরশ এক ভ্রু কুঁচকে স্পর্শীর দিকে তাকালো, এরপর কটাক্ষ করে বলল, আবার কার জন্য? যার তোমার মতো একটা বউ আছে তার কি কাউকে প্রয়োজন আছে? যে নাটক শুরু করেছিলে তুমি আর তোমার বাপ, তাতে তো হাঁপিয়ে উঠেছিলাম। ভাবলাম আর যাই হোক, আগে পাগল সামলাতে হয়, ওরকম একজন সুজনের জন্য তো আমি বউ হারাতে পারবো না, তাই না? স্পর্শী এই উত্তরই আশা করেছিল। অবশেষে সে জিতেছে, কোনো এক দুর্বলকে ন্যায় বিচার দিতে পেরেছে। এর থেকে আর আনন্দের কি হয়? বলল, জানেন, আমি এ কদিনে ঠিক কতটা মেন্টালি ডিপ্রেশনে ছিলাম আপনাকে বোঝাতে পারবো না। বারবার মনে হতো যে লোকের কাছে আমার থেকেও রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ, তার সাথে সংসার কিভাবে করব। কোনো একদিন হয়তো রাজনীতির কারণে আমাকে ছাড়তেও দ্বিধাবোধ করবে না। আমি তো ঠিক করে নিয়েছিলামই, যদি আপনার কারণে সুজন বেঁচেও যেত তাহলে বিয়ে তো দূর, কোনোদিন মুখও দেখতাম না। হয়তো আমাকে না পেলে আপনার কোনো ক্ষতি হবে না, নতুন কাউকে নিয়ে কাটিয়ে দিতে পারবেন, কিন্তু তাও দিন শেষে আপনাকে ত্যাগ করার অপমান আপনাকে কুরে কুরে খেত। পরশ হাসলো, কণ্ঠে প্রখরতা নিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমাকে বিয়েতে না করে দিলেই আমার থেকে মুক্ত হয়ে যাবে, অন্য কারোর সাথে সুখে শান্তিতে সংসার করবে, আর আমি চুপচাপ সেসব দেখে যাব? হ্যাঁ, তুমি পুরোটাই ভুল স্পর্শিয়া। যতক্ষণ না পর্যন্ত তোমার ওই শরীর থেকে প্রাণটা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পরশ শেখদার তোমার পিছু ছাড়বে না। মরে গেলেও লাশটাকে এনে আমার বাড়ির কোণায় পুঁতে রাখবো, তো অন্য কোথা দেব না। শান্তভাবে সামাজিক নিয়ম অনুসারে নিতে চেয়েছি তোমায়, তাই এত ধৈর্য। কিন্তু তাই বলে ভেবো না আমি তুমি বলতে পাগল। একদমই তোমাতে আসক্ত না, তবে তুমি আত্মপান্ত আমার। শরীর, মন থেকে শুরু করে গায়ের একটা লোমও আমার মালিকানাধীন। এজন্য যে বিয়ে করতে হবে এমন না। তুমি বিয়ে না করলে করো না, কিন্তু সে আমার সাথেই থাকতে হবে। শান্তভাবে গেলে যাবে, নইলে যা করার সেটা আমি করে নেব। নতুন বিয়ে না করলে তার বিকল্প আমার জানা ছিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পর্শী। কথাগুলো তার জন্যে হুমকি স্বরূপ হলেও অজানা কারণেই এই অধিকার বোধ তার ভালো লাগছে। শুনতে ইচ্ছে করছে বারংবার। আয়েশ করে বসে বলল, তা বিকল্প পদ্ধতিটা কি ছিল শুনি? পরশ ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, শোনার ইচ্ছা আছে নাকি? অবশ্যই আছে, আপনি বলুন। পরশ হাসলো, কণ্ঠকে খাদে নামিয়ে বলল, বেশ কিছু করতাম না, এখন যেমন তুলে এনেছে ওভাবে আনতাম। এরপর গোটা চারেক বাচ্চা কাছে নিয়ে লাগাম ঠেলে করে দিতাম। তারপর স্পোর্টসের সর্দার কেন শামসুল সর্দারের মনোবাপ ও পরশিকদের আশেপাশে খুরখুর করত বিয়ের জন্য। স্পর্শী দু চারবার পলক ঝাপটালো, যেন এটা খুবই মজার কথা। কণ্ঠে আকুলতা নিয়ে সিরিয়াস মুখভঙ্গিতে বলল, আমি কি করতাম আপনি জানেন? আগ্রহ নিয়ে তাকালো পরশ, বলল, বলুন। আপনার কল্লা ধর থেকে আলাদা করে দিতাম, অসভ্য পুরুষ। হাসলো পরশ, বলল, সে তুমি করতেই পারো, আমি বাধা দিব না। তুমি আমাকে গোটা চারেক বাচ্চা দেবে, আর আমি তোমাকে সামান্য কল্লা দিতে পারবো না? এটা তো হয় না। তুমি নিয়ে যাও, সমস্যা নেই। একটু থেমে মুখশ্রীতে গম্ভীর ছাপ ফেলে বলল, স্পর্শিয়া, একটা কথা সত্যি বলবে? বলুন। পরশ স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো, বলল,
এসব ছেলে মানুষের ছেড়ে এবার কি সিদ্ধান্ত নেওয়া উচিত না? কি চাইছো তুমি? আমি সত্যিই তোমাকে পড়তে অক্ষম। কোনো চাপ নয়, নির্দ্বিধায় বলো হ্যাঁ বা না। স্পর্শী সময় ব্যয় না করেই বলল। না। পরশ সুচালো দৃষ্টিতে তাকালো, কপাল কুঁচকে বলল, হ, বিয়ে ছেড়ে থাকার ইচ্ছে বুঝে, সেটা তুমি আগে জানাবে তো। বলেই উঠে দাঁড়াতেই স্পর্শী হাত চেপে ধরল। চাপা আর্তনাদ করে বলল, উফ, আস্তে কথা বলুন, শুনবে তো। আর আমি মজা করেছি, আপনি করলে কিচ্ছু হয় না, আর আমি করলেই দোষ। একটু থেমে আবার বলল, বিয়ের মত তো সেই কবেই দিয়ে দিয়েছি, এখন আবার নতুন করে জানার কি আছে? মাঝখানে এসব না ঘটলে তো কিচ্ছু হতো না। যাই হোক, এখন আমি পুরোপুরি সুস্থ। এবার আপনি বিয়ে যেদিন করতে চান সেদিনই রাজি। পরশ গম্ভীর কণ্ঠে বলল। আমি বলে গেছে যেদিন বলবো সেদিনই করবে। মাথা নাড়ল স্পর্শী। পরশ পুনরায় বলল, ভেবে বলছো তো? যখন বলবো যেভাবে বলবো সেটাই মানবে? আমি রাজি। মুহূর্তেই উঠে দাঁড়ালো পরশ। স্পর্শের হাত ধরে সজোরে টেনে উঠালো। ফোন হাতে নিয়ে কল লাগালো ড্রাইভারের নাম্বারে। গাড়িতে তার অতিরিক্ত পোশাক থাকলেও স্পর্শের নেই। দ্রুত পোশাক আনাতে হবে। ড্রাইভারের সাথে কথা বলার পরপরই ফোন লাগালো পাভেলের নম্বরে। ওপাশ থেকে রিসিভ করতেই কণ্ঠ নিচুতে নিয়ে বলল, ফেসেছে, দ্রুত আয়। এরপর ফিরে এসে আবারও স্পর্শীর হাত ধরল। এগিয়ে যেতে লাগলো তীরের দিকে। স্পর্শী কৌতূহল নিয়ে বলল, এক্ষুনি বাড়ি যাবেন? আমি তো সূর্যাস্ত দেখতে চেয়েছিলাম। প্রয়োজনে বাড়ি ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমি আপনার সাথে আছি। গমগমে কণ্ঠে পরশ উত্তর দিল। বলল, তার কোনো প্রয়োজন নেই। আমরা কিছুক্ষণের মধ্যেই পিরোজপুর যাচ্ছি। সূর্যোদয় সূর্যাস্ত খুব তাড়াতাড়ি দেখাবো। তুমি চাইলে কুয়াকাটা বা সাজেক নিয়ে যাব, যেখানে ভালো লাগে বলবে, কিন্তু আজকে আর দেরি করা যাবে না, কাজ আছে। স্পর্শী মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, ওহ আচ্ছা। পরক্ষণেই উৎফুল্ল কণ্ঠে বলল, আমার অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে। থেমে বলল, বিয়ের পর তো আপনি সারাক্ষণই ব্যস্ততা দেখাবেন। আদৌ নিয়ে যাবেন কি না জানি না, শুধু বড় বড় কথা। পরশ তাকালো। যেতে যেতে আদুরে গলায় বলল, তা ম্যাডামের কোন কোন জায়গায় যাওয়ার ইচ্ছে আছে? প্রথমেই কাশ্মীর, এরপর জাফলং, সিলেটের চা বাগান, শ্রীমঙ্গল, সাজেক, কুয়াকাটা, আরও অনেক জায়গা। বাদ দিন, আপনি হাঁপিয়ে যাবেন শুনতে শুনতে। গায়ের টপসটা অনেকটা টাইট হয়েছে। একদম মাপ গোছ ছাড়া যে শরীরে ঢুকেছে এটাই অনেক। সতেজতা নিয়ে জানালা থেকে বাহিরের দৃশ্য দেখছে স্পর্শী। যাবার সময় ঠিক যতটা হৃদয় ভেঙেছিল, বিরক্ত লেগেছিল, আসার সময়টা তারও অধিক প্রিয় ঠেকছে। গাড়ি যত সামনে এগোচ্ছে পরশের মধ্যটা ঠিক ততটা অস্বস্তি কাজ করছে। স্পর্শীকে এখনো পর্যন্ত জানানো তো দূর, কোনো আকার ইঙ্গিতও দেওয়া হয়নি। যদি লোক সমাগমের মধ্যে গিয়ে হুট করে বেঁকে বসে তখন? এর থেকে সবটা খোলামেলা করা প্রয়োজন গাড়িতে বসেই। অনেকক্ষণ চুপ থেকে নিজেকে সাজিয়ে নিল। এই মাথামোটা রমণীকে বোঝানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। নিজেকে সাজিয়ে স্পর্শীর দিকে তাকাতেই স্পর্শী প্রশ্ন ছুড়ে দিল। বলল, আচ্ছা, আমরা কোন কাজে অফিসে যাচ্ছি? পিরোজপুর নাকি এখানকারই কোথাও, জালকাঠি বা বরিশালের নাকি? চমকে উঠল পরশ। নিষ্পলকভাবে হতভম্বের ন্যায় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। অবিশ্বাসের সুরে মুখে আওড়ালো, তুমি কিভাবে জানলে আমরা কাজে অফিসে যাচ্ছি? চমৎকার ভাবে হাসল স্পর্শী। পরশকে অবজ্ঞা করে কোনো উত্তর না দিয়েই বাহিরের দিকে তাকালো। এরপর বেশ কিছুক্ষণ পর ভেতরে এসে পরশের কানের কাছে ফিসফিস করে বলল, এমপি সাহেব, কে ফেসেছে বলুন তো, আমি নাকি আপনি? দুপুর 2টা। সূর্য তখন মাথার উপরে অবস্থান নিয়েছে। কালো রঙের বিলাসবহুল গাড়িটির চাকা তখনও চলছে। গাড়ির গতিসীমা তখন খুব বেশি নয়। নরম সিটের উপরে মাথা হেলিয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে পরশ শিকদার। সম্পূর্ণ মনোযোগ এখন ভাবনাতে। পাশের সিটে স্পর্শী নিশ্চিন্তে ফোন স্ক্রল করে যাচ্ছে। হুট করে তার এই নীরবতা মেনে নেওয়া মোটেই সম্ভবপর হচ্ছে
যে না। অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন করলেও উত্তর পাওয়া যায়নি, বরং বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার জন্য উত্তর দিয়েছে স্পর্শী। নিরলস ভঙ্গিতে বলেছে, আরে তেমন কোনো ব্যাপার না, আপনার কথার মধ্যেই আমি বিয়ের আভাস পেয়েছি। আর আসার আগেই তো বললেন আজ বিয়ে করবেন। বাদ দিন, আপনি যেখানে যাচ্ছেন সেখানে চলুন। এই উত্তর মোটেই পছন্দ হয়নি, কিন্তু ঘটনাটা নিয়ে খুব ঘাটাঘাটি করাও পরবর্তী ঘটনার উপর প্রভাব ফেলবে। এর চেয়ে আগে বিয়েটা শেষ হোক, এরপরে সবটা জানা যাবে বলেই মন স্থির করলো। নির্দিষ্ট স্থানটাতে পৌঁছতে আরো মিনিট 10 লাগলো। কাজী অফিসটার সামনে থামতেই ভেতর রাস্তার ওপাশ থেকে বেরিয়ে এলো কয়েকজন যুবক। তাদের সম্মুখেই পাভেলের অবস্থান। তার চোখে মুখে স্পষ্ট প্রফুল্লতা। পরশ বের হতেই তার চোখে পরামর্শ করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। স্পর্শী গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। এর মধ্যেই দুটো সালোয়ার কামিজ পরিহিত মেয়ে এগিয়ে এলো। এরা সম্ভবত দলের কোনো লোকের বোন অথবা গার্লফ্রেন্ড টাইপ কিছু, কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভাবলো না স্পর্শী। তাদের সাথে ভেতরে ঢুকতে ঢুকতে আশেপাশে তাকালো। স্থানটা রূপাতলি, জায়গাটা তার পরিচিত। ঢাকা থেকে আসা যাওয়ার পথে বেশ কয়েকবার এখান থেকে গাড়ি বদল করতে হয়েছিল, কিন্তু এই কাজী অফিসটা পরিচিত নয়। হুট করেই স্পর্শীর মন বিরোধিতা করে বসলো। তারা সজোরে বলে উঠল, কেন সে কাজী অফিসটাকে পরিচিত জানার জন্য ভাবছে? সে কি বারবার বিয়ে করছে নাকি? মস্তিষ্কে উদ্ভট চিন্তা ভাবনা আসতেই হেসে দিল। দূর থেকে এই হাসি চোখ এড়ালো না পরশের। সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। পাভেলকে ইশারা দিয়ে চাপা স্বরে বলল, ওর চাল চলন আমার মোটেও স্বাভাবিক লাগছে না। এখানে আসার আগে বিয়ে করতে নারাজ ছিল, সেখানে এখন হাসছে, কতটা অদ্ভুত। আমলে নিল না পাভেল। ভাইকে বোঝানোর স্বরূপ হেলা করে বলল, আরে দূর, এসব নুনার ব্যাপার। আজকাল বিয়ের আগে কেউ রাজি থাকে না, অথচ বিয়ের 2-3 মাসের মধ্যে শুনি সে প্রেগনেন্ট। সেই হিসেবে সামান্য হাসি মোটো বিপজ্জনক না, ভাবিস না কিছু। চোখ দুটো কুঁচকে ছোট ছোট করে চাইল পরশ। এরপর কটাক্ষ করে বলল, এটা আর্টসের শিখতেন না, অযথায় তুই বংশবিস্তার নিয়ে দুশ্চিন্তা করছিস। বিয়েটা অত ঠিকঠাকভাবে হবে কিনা সেটা নিয়ে চিন্তা কর। হুট করে বিয়ের আগে বিয়ে কেনা বসে। সমস্ত গোছগাছ লেখালেখি সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। যখন সাইন করার নির্দেশ দিল তখনই গলা শুকিয়ে গেল পরশের। বারবার মনে হতে লাগলো কিছু একটা অঘটন ঘটবে। স্পর্শিয়ার ওই থমথমে মুখের গরম দেখে হৃৎপিণ্ড দুর্বার গতিতে লাফাতে লাগলো। হয়তো এখনই বলে বসবে সে এভাবে বিয়ে করবে না বাবা মাকে ছাড়া, কিন্তু তাকে পুরোপুরি অবাক করে দিয়ে নির্দ্বিধায় বিনা শর্তে সাইন করে দিল স্পর্শী। হতবাক হয়ে তাকিয়ে রইল পরশ। তার হাত কাঁপছে। সাইন করার পর্ব শেষ হতেই হুজুর দোয়া পড়তে লাগলেন। সুমধুর কণ্ঠের কালেমা শেষ হতেই কবুল বলার পর্ব এলো। বরাবরের মতো সবাইকে অবাক করে দিয়ে স্পর্শী আলহামদুলিল্লাহ বলল। ঢকঢক করে পানি খেতে লাগলো পরশ। হাত পা এখনো অসাড় মনে হচ্ছে। মস্তিষ্কের মধ্যটা ফাঁকা হয়ে আছে যেন। বাহ্যিক পরিস্থিতি প্রত্যেকটা অপরিচিত ঠেকছে। আচ্ছা, এটা স্বপ্ন নয় তো? নিশ্চিত হলো পরশ, এটা অবশ্যই স্বপ্ন। না হলে স্পর্শিয়া সর্দার কখনোই এতটা বিনয়ের সাথে সবকিছু মেনে নিত না। আচ্ছা, তারা কি এখনো গাড়িতে আছে? হয়তো সেই সিটে দুলতে দুলতেই ঘুমিয়ে পড়েছে পরশ, আর সেই ঘরেই এসব আকাশ কুসুম স্বপ্ন দেখছে। ভাবতে পারছে না। প্রতিক্ষণে চিন্তা শক্তি যেন ফুরিয়ে আসছে। কিছুটা দূরের ওই টেবিলের পাশেই স্পর্শী বসা। তার পাশেই নিরলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে পাভেল। হঠাৎই অন্যরা কিছুটা দূরে সরে যেতেই চাপা স্বরে কটাক্ষ করে বলল, জানতে তো আজ বিয়ে, ভালো করে একটা শাড়ি চুড়ি পরে সেজে আসতে। এভাবে অনুভূতিহীনের মতো থাকো কেন? স্পর্শী তাকালো। এরপর আলতো হেসে বলল, শাড়ি পরলে তো আপনার ভাই বুঝেই যেত বিয়ে করতে যাচ্ছি। দ্রুত মাথা নাড়িয়ে নিজের বোকামি স্বীকার করলো পাভেল। এরপর কিছু বলার প্রয়াস করতেই স্পর্শী বলল, আপনার কিন্তু আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ভ্রু কুচকালো পাভেল। বলল, উল্টো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত।
তোমার জামাইকে বাঁচাতে হেল্প করলাম যে। স্পর্শী হাসলো, কটাক্ষ করে বলল, জামাই হয়েছে মাত্র 6 মিনিট, এর আগে কিন্তু আপনার ভাই ছিল। বুঝেছি, মেয়েদের সাথে তর্কে পারা যাবে না। আমি হার মানলাম। আমার ভাইকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদও দিলাম। হয়েছে। কোনো উত্তর দিল না স্পর্শী। উঠে দাঁড়ালো চেয়ার থেকে। কিছুটা দূরেই পরশ বসে আছে অন্যমনস্ক ভাবে। তাকে দেখতে অস্বাভাবিক লাগছে, সেদিকে এগোতে দুপা সামনে গিয়েও ফিরে আসলো। চাপা স্বরে পাভেলের উদ্দেশ্যে বলল, একটু দূরত্ব রাখবেন। যা বিগত দিনে ঘটেছে সেটা যেন কখনো আপনার ভাইয়ের সামনে প্রকাশ না পায়। আমি চাই না আপনি বা আমি কেউই তার সামনে অবিশ্বাসী হই। এরপর ত্রস্ত পায়ে হেঁটে গেল ভেতরের দিকে। অফিসের এদিকটা একদম লোকশূন্য। হয়তো এখানে বিবাহ করতে আসা প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য জায়গাটা আলাদা করে তৈরি করা। তবে ধারণা ভুলও হতে পারে। স্পর্শী পরশের পেছনে গিয়ে দাঁড়ালো। আলতো করে ঘাড় ছুতেই চমকালো পরশ। পেছনে ফিরে স্পর্শীকে দেখতেই চোখ দুটো বন্ধ করে ফেললো। হাত দিয়ে টেনে নিজের কাছে বসালো। ডান হাতটা দুহাতের মুঠোতে নিয়ে শক্ত করে ধরে অস্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস হচ্ছে না কিছু। কেমন অতিরঞ্জিত লাগছে। সবকিছু মনে হচ্ছে কল্পনায় ভাসছে। ঠোঁট টিপে হাসলো স্পর্শী, বলল, আচ্ছা তারপর? স্পর্শী যে হাসছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। পরশ মুখ চোখ গম্ভীর করে বলল, হাসবো না, আমি সিরিয়াস। সত্যি খারাপ লাগছে। থেমে চাপা স্বরে বলল, তুমি চাইলে আমি কিছুকে জড়িয়ে ধরতে পারো স্পর্শিয়া, হয়তো এতে ভালো লাগবে। বলেই হাত বাড়িয়ে দিতেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো স্পর্শী। আশেপাশে বার কয়েক তাকিয়ে চোখ গরম করে বলল, অসভ্য, লজ্জাশরম কিচ্ছু নেই? কালো রঙের গাড়িটি পুনরায় গতিশীল। এবারের গতি ধীর নয়। বিকেল তখন 3:30। চলন্ত গাড়ি অর্ধ খোলা জানালা থেকে আসা ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে শরীর। এই ক্লান্ত পরিশ্রান্ত পরিবেশটাতে নির্মল এই বাতাসটা নিমেষেই ঘুমের জন্য পায়তারা করছে। সদ্য বিবাহিত দম্পতি বসে আছে সিটে। পরশের পাঞ্জাবির বোতাম দুটো খোলা। সেই প্রশস্ত বুকটার উপরে রাখা আছে স্পর্শীর মাথা। বাতাসের তোড়ে চুলগুলো উস্কো খুস্কো। ছোট ছোট চুলগুলো উড়ে পড়ছে পরশের মুখের উপর। দুহাতে সান্নিধ্যে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেলো। স্পর্শী চোখ বন্ধ করে নিল নিমেষেই। ঘোর লাগানো কণ্ঠে বলল, বিয়ে করেছি বলে ভাববেন না যে যা বলবেন তাই শুনবো। শুনুন, যতক্ষণ না পর্যন্ত বিয়ে হচ্ছে ততক্ষণে যেন বাইরের কেউ না জানে, আব্বু কষ্ট পাবে। তুই তো গেলি অন্য একটা জামা পরে, এটা পেলি কই? মায়ের প্রশ্ন শুনতেই কিছুটা অস্বস্তিতে পড়ল স্পর্শী। আমতা আমতা করে বলল, আরে বলেই তো ছিলাম শপিং করতে যাচ্ছি, এটা পছন্দ হয়েছে তাই পরে দেখছিলাম, এরপর আর খুলিনি। সন্দেহী চোখে তাকালো পিপাসা, বলল, তুই তো বলছিলি তাড়াতাড়ি আসবি, এত দেরি হলো কেন? উত্তর দিল না স্পর্শী। কথা ঘুরিয়ে বলল, খিদে পেয়েছে, খাবারটা দাও, গোসল সেরে আসছি। তোর আব্বু খেয়ে রুমে গেছে, তোকে ডেকেছে, কি যেন বলবে। আচ্ছা। শান্ত কণ্ঠে সাই দিয়ে রুমের দিকে এগিয়ে গেল। আলতো হাতে দরজা খুলতেই শোভামের রুমের দিকে তাকালো। মুহূর্তেই ঠোঁট বাঁকিয়ে হাসলো। নিজের কক্ষে যাওয়ার আর ইচ্ছে হলো না। ত্রস্ত পায়ে এগিয়ে গেল শোভামের রুমের দিকে। দরজা ভেতর থেকে চাপানো, আলতো খুলে আছে। ভেতর থেকে স্পষ্ট রাগের আভাস পাওয়া যাচ্ছে। কারোর সাথে রেগে কথা বলছে। স্পর্শী নিঃশব্দে ঠেলে ভেতরে ঢুকলো। দেওয়ালের সাথে হেলিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। শোভাম এখনো কথা বলছে। আচমকাই পেছন থেকে আফসোসের ন্যায় চ শব্দ শুনল। চমকে পেছনে তাকালো। স্পর্শী এখনো ঠোঁট বাঁকিয়ে রহস্যময়ী হাসছে। শোভামকে তাকাতে দেখে কটাক্ষ করে বলল, আড়ালে বসে গুটি নাড়িয়ে ঘটনা উপভোগ করার মজাই আলাদা, তাই না ভাইয়া? চমকে তাকালো শোভাম। স্পর্শী আবারও হাসলো, বলল, কিন্তু সুজনকে তো পরশ শিকদার ধরিয়ে দিল, এবার কি করা যায় বলো তো?
এতক্ষণের কুঁচকে রাখা কপালটা ধীরে ধীরে প্রসারিত হলো, ফ্যাকাশে মুখটাতে ধীরে ধীরে হাসি ফুটলো। শোভাম তীক্ষ্ণ দৃষ্টিতে স্পর্শীর দিকে চেয়ে রইল, ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি যথেষ্ট বুদ্ধিমতী, শুভম সর্দারের বোন হওয়ার যথেষ্ট যোগ্যতা আছে তোমার। অগ্রহায়ণের সূচনা ঘটেছে মাত্র, এর মধ্যে শীতের এমন প্রখরতা মানবজাতিকে সেপাই বানিয়ে দিয়েছে। প্রত্যেকের পরনের আষ্ঠে পৃষ্ঠে ধরা শীতের পোশাকগুলো যেন সৈনিকের গায়ের লোহার আস্তরণ। সূর্য ডুবেছে অনেকক্ষণ, মাগরিবের নামাজও ইতিমধ্যেই শেষ। গায়ের লম্বা সুন্নতি হিজাবটিকে খুলে ভাঁজ করে রাখলো স্পর্শী। এরপর ধীর চিত্তে পরশের সাথে কথা বলার উদ্দেশ্যে মোবাইল হাতে নিল। পরক্ষণেই খোলা দরজার দিকে নজর যেতেই সেদিকে এগিয়ে এলো। দরজা লাগিয়ে কথা বলা উচিত ভেবে উকি মেরে দুপাশের উপস্থিতি দেখে নিল। মুহূর্তেই চোখে পড়ল শোভামকে। কালো হুডি পরিহিত মাথায় টুপি টানা অবয়বটা দেখে চট করে চিনে নিল। শোভাম মাত্র রুম থেকে বেরিয়েছে। স্পর্শী ভ্রু যুগল কুচকে কিছুক্ষণ ভেবে নিল, এরপর নিঃশব্দে দরজাটা লাগিয়ে সিঁড়ির কাছে চলে গেল। সুচালো দৃষ্টি নিয়ে হাঁটছে শোভাম, চারপাশে চোখ ঘুরিয়ে তাকিয়ে হুট করেই স্পর্শীর রুমের সামনে থেমে গেল সে। দরজাটা নিঃশব্দে খুলে উকি দিল ভিতরে। না, কেউ নেই। কোথায় যেতে পারে এই সন্ধ্যাবেলায়? বিচক্ষণতার দৃষ্টিতে চিফ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তার মানে স্পর্শী হয়তো আশেপাশে উপস্থিত নেই। স্বস্তির একটা নিঃশ্বাস টেনে পুনরায় নিঃশব্দে হেঁটে গেল সিঁড়ির দিকে। পরিকল্পনা কি এখন নতুনভাবে করতে যাচ্ছ? দুটো ধাপ নামতেই পেছন থেকে স্পর্শীর গলার আওয়াজ পেল। চমকে চোখ দুটোর আকার বৃদ্ধি করে থমকে দাঁড়িয়ে পড়ল। এরপর নিজেকে স্বাভাবিক করে স্পর্শীর দিকে ঘুরে তাকালো। মাথা থেকে টুপিটা খানিকটা সরিয়ে নিল। বাঁকা হেসে স্পর্শীর দিকে সুচালো দৃষ্টি দিল, বলল, করলেও বা মন্দ কিসে, দেখিন না কে যেতে। বলেই পুনরায় হাঁটা শুরু করলো শোভাম। স্পর্শী কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল, এরপর গম্ভীর কণ্ঠে বলল, বোনজামাইয়ের পেছনে এভাবে পড়ে আছো কেন? একাও নও, বরং আরো লোক লেলিয়ে দিয়েছ। শোভাম ভ্রু উঁচিয়ে স্পর্শীর দিকে তাকালো, বলল, বোন জামাই হাই, আগে বিয়েটা হোক। হাসলো স্পর্শী, দু পা সামনে এগিয়ে ফিসফিস করে বলল, হয়ে গেছে তো, এই তো আজকেই করলাম বিয়ে, সরাসরি কোর্ট ম্যারেজ করেছি, কালিমা পড়েও বিয়ে শেষ, এবার শুধু আনুষ্ঠানিকতা বাকি। এখন এসব বাদ দাও, ভগ্নিপতির সাথে প্রতিযোগিতায় নামতে হয় না, নামলেও সেটা সমানে সমানে হতে হয়। সেক্ষেত্রে আমার জামাইয়ের সমকক্ষ তো তুমি হতে পারোনি এখনো। কোথায় একা পরশ শিকদার, আর এখানে তুমি সর্দার সুজন মির্জা, এমনকি কবির খাঁকে নিয়ে ওর পেছনে লেগেছ। কাজটা কি আদৌ খুব বেশি সম্মানের? বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শোভাম, হতবাগের ন্যায় চুপ করে রইল। পরক্ষণেই তীব্র জেদ নিয়ে এগিয়ে এলো স্পর্শীর দিকে, দাঁতে দাঁত চেপে বলল, মাথা খারাপ নাকি তোমার? বিয়ে করছো মানে? কোথায় বসে করছো? কে ছিল সাথে? পরশ কি জোর করেছে তোমায়? আমায় বলো। না, জোর করবে কেন? আমি স্বেচ্ছায় ওর সাথে গিয়েছিলাম, সম্পূর্ণ নিজ ইচ্ছায়, কোনো রকম বাধ্যবাধকতা ছাড়া হাসি মুখে বিয়ে করেছি। কোনো সমস্যা তোমার? ফ্যালফ্যাল করে চেয়ে রইল শোভাম, এরপর জেদ নিয়ে বলল, আব্বু ওদের বারণ করে দিয়েছে, সেটা কি তুমি জানো না? তারপরও একা একা লাফিয়ে বিয়ে করতে কেন গেছো? শামসুল সর্দার কি তার মেয়ের এমন ধিঙ্গিপানার ব্যাপারে জানে? না, জানে না। আব্বু এখনো কিচ্ছু জানে না, আর তুমিও বলবে না। বললে আমিও গড়গড় করে কাহিনী পড়ে যাব। আর আব্বু বিয়ের ব্যাপারে বারণ করেছে এটাই বলেছিলে তো? আমি জানি, আর এটাও জানি যে সুজন মির্জাকে ফুসলে কথাগুলো তুমিই বলিয়েছ, যাতে আব্বু নিজে থেকে সবটা বাদ দিয়ে দেয়, আর তুমি সাধু থাকো। কালসাপ কোথাকার! সছরে স্পর্শীর দুগাল চেপে ধরল শোভাম। উত্তেজনা বশত এমন ভুল হুট করে করলেও সেটাকে শুধরে নিল না, বরং হাতের জোরটাকে আলগা করে আফসোসের স্বরে বলল, ভাইয়ের দায়িত্ব পালন করেছিলাম, তোমাকে রক্ষার দায়িত্ব হাতে নিয়েছিলাম, কিন্তু তুমি ভাই মনে করলে না। খুব ভালো, পস্তাবে, খুব দ্রুতই পস্তাবে।
তুমি ওকে চেনো না। ওর ওই নির্দোষ বোকাশোকা মুখোশের নিচের রূপ আজও ধরতে পারলে না, আফসোস। বলেই চলে গেল শোভাম। স্পর্শী ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল, পরক্ষণে গা ঝাড়া দিয়ে চলে গেল রুমের দিকে। থমথমে মুখশ্রী নিয়ে বসে আছেন আমজাদ শিকদার। তার চেহারায় স্পষ্ট রাগ। এই মুহূর্তে তিনি যে ছেলের উপর ভীষণ বিরক্ত সেটা দেখতেই বোঝা যাচ্ছে। বাবার বিপরীত পার্শ্বে দাম্ভিকতা নিয়ে চুপ করে বসে আছে পরশ। পেছনেই পিয়াসা দাঁড়ানো। পরশ বাবাকে পুনরায় ডাকলো, বলল, কিছু বলছো না যে? রুষ্ট হলেন আমজাদ, হুঙ্কার ছেড়ে বললেন, কি বলবো, বলার কিছু আর আছে? আমি পারবো না শামসুল সর্দারের সামনে আবারও নত হতে। গিয়েছিলাম তো, মাথা হেট করে নির্লজ্জের মতো গিয়েছিলাম। বিয়ে অবধি ঠিক করে এসেছি, বারবার সাথে কথা বলেছি, কিন্তু কি হলো? সেই বাবা মেয়ের নাটকে নাটকে আমার মান সম্মান প্রতিনিয়ত ধুলোয় মিশছে। এখন তো বলেই দিয়েছে বিয়ে সম্পর্কে এখন আর কিছু ভাবছে না। তাহলে আজ আবার কোন মুখে জিজ্ঞেস করবো? পরশ শান্ত হয়ে শুনল। বাবার কথা বলার শেষে গম্ভীর কণ্ঠে বলল, আব্বু, বিয়ে হয়ে গেছে। তুমি শুধুমাত্র আনুষ্ঠানিকতার ব্যাপারে কথা বলবে। চমকে উঠল আমজাদ, বিস্ফোরিত নয়নে তাকিয়ে অবিশ্বাসের সুরে বলল, বিয়ে হয়ে গেছে মানে? কখন হয়েছে? আজকেই করেছে। ওই মেয়ে রাজি হয়েছে? কিন্তু আমি আশা করিনি বিয়ের কথা বলা মাত্র রাজি হয়েছে। যদিও সন্দেহজনক, তবে শামসুল সর্দারের চোটপাট বন্ধ করার জন্য হলে বিয়েটা করার প্রয়োজন ছিল। আমার মনে হয় সুজনকে ধরিয়ে দিয়েছে বলে সম্মতি দিয়েছে। এতক্ষণে স্বাভাবিক হলেন আমজাদ। সোফায় নড়ে চড়ে বসে বললেন, ভালো কথা মনে করেছো। সুজনকে কেন পুলিশের কাছে ধরিয়ে দিয়েছো? বাবার দিকে অতি উৎসাহী চোখে পরশ তাকালো। এরপর নিজেই প্রশ্ন ছুঁড়ে মারল, বলল, ওরা এত বড় একটা অঘটন ঘটালো, আর আমরা ওদের না ধরে দিয়ে রক্ষা করা উচিত ছিল। তীর্যক দৃষ্টিতে ছেলের দিকে চাইল আমজাদ। চোখে মুখে তীব্র সন্দেহ নিয়ে হেসে বলল, পরশ, বাপের সাথে গেম খেলো না। সুজনকে কেন ধরিয়ে দিয়েছো? পরশ চুপ করে বাবার দিকে তাকিয়ে রইল। ইতিমধ্যেই পিয়াসা চলে গিয়েছে এখান থেকে। চারিদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওকে ধরিয়ে দেওয়া বা রক্ষা করার কোনো ইন্টেনশন ছিল না। হারাম করে বাচ্চা আমার পেছনে পড়েছিল কদিন ধরে। দলের মধ্যে বসে বিষ ছড়াচ্ছিল বাকিদের মধ্যে। আগে টের পেয়েছিলাম, ভেবেছি বেইমানটার মস্ত ঘোরাবো, কিন্তু এর আগে যে অনেকটা আকাম করে বসলো। পুলিশ বা প্রশাসনের হাতে গেলে আমার ব্যাপারে বিভিন্ন বিষয় লিক হতে টাইম লাগতো না, তাই নিজের কাছে রেখেছিলাম। তাহলে আবার কেন ধরিয়ে দিলে? ওই মেয়েটার জন্য? কিছুটা এরকমই। চেয়েছিলাম গুম করে দেব, সবাই ভাববে পালিয়েছে, কিন্তু ও খুব খোঁচা ছিল। জনগণের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া লক্ষ্য করছি কদিন ধরে, তাই। সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই আমজাদ শিকদার পরবর্তী প্রশ্ন ছুড়লেন, বললেন, সাবধান করেছিলাম আগে। না সঙ্গ দিয়েছে তোমার রাজনীতিতে, আর না তো এই বিয়েতে। নিজের ইচ্ছায় করেছো, কিন্তু এই কাজটা ঠিক হয়েছে। সুজন এখন তোমার নাগালের বাইরে। ফাঁস করতে কি বেশিক্ষণ লাগবে? আমি দেখে নেব। পরের শেখদের বিকল্প না রেখে এক পাও আগায় না। নিশ্চিন্তে থাকো, শুধুমাত্র যেটুকু বলেছে সেটুকু করো। আমজাদ ভাবলেন কিছুক্ষণ, বললেন, ও কি মেনে নিল সবকিছু? মানিয়েছে। কিভাবে মানালে? চোখ দুটো কুঁচকে বাবার দিকে তাকালো পরশ। এরপর কটাক্ষ করে বলল, যেভাবে বউ মানানো যায় সেভাবেই মানিয়েছে। তোমাকে নিশ্চয়ই সেটা বুঝে বলতে হবে না। বলেই ধূপ ধাপ পা ফেলে দোতলায় চলে গেল। আজকাল বাবার প্রায় সব প্রশ্নই বিরক্তিকর হয়। পাঞ্জাবি চেঞ্জ করে ক্লান্ত পায়ে ওয়াশরুমে গেল। নিজেকে রিফ্রেশ করে গা এলিয়ে দিল বিছানায়। চোখ দুটো বুঝতেই রিংটন বেজে উঠল। বিরক্ত হয়ে ফোন হাতে তুলতেই চোখ বুজে নিল ভালো লাগায়। জড়ানো কণ্ঠে বলল, বাহ, আজ দেখছি ম্যাডাম নিজ থেকে ফোন দিয়েছে। আচ্ছা, এটা রং নম্বর আসছেনি তো? স্পর্শী হাসলো, বলল, রং নাম্বারেই গেছে। আচ্ছা, আপনি কি আমার জামাই পরশিকদেরকে চিনেন? আমি তাকেই ফোন করেছিলাম। পরশ ভাবুক কণ্ঠে বলল, চিনি, হয়তো মনে পড়ছে না। মনে পড়লে তাকে বলবেন নিজের বউ যেন বেশি দিন আরেকবারই না রাখে, এতে পাপ হয়। পরশ চট করে উঠে বসলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কেন? আপনি কি যে আমার কাছে আসার জন্য খুব বেশি ছটফট করছেন? এত অস্থিরতার কারণ কি জানতে পারি ম্যাডাম? চোখ বন্ধ করে নিল স্পর্শী, বলল, ছি, অসভ্য। থেমে স্বাভাবিক কণ্ঠে বলল, বাড়িতে বলেছেন বিয়ের ব্যাপারে?
পরশ মাথা নাড়িয়ে সাই জানালো, বলল, হুম, আব্বুকে বলেছে, তবে সে ভীষণ অস্বস্তিতে আছে। বারবার একই কথা বলতে অপমানিত হচ্ছে। স্পর্শী মুচকে হেসে বলল, বুঝেছি, সমস্যা নেই। আমি আব্বুকে জানিয়ে দিয়েছি সবটা। উনি রাজি হয়েছে বিয়ের ব্যাপারে, যদিও এখনো বলিনি, শুধু বলেছি খুব দ্রুতই আমি বিয়ে করতে চাই। এবারে আঙ্কেলকে আপনি বাকিটা বলে দিবেন। তোমার বাপ রাজি হলো? বেগে বসনি?